আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিরাজ ভুঁইয়া, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। ঐতিহ্যবাহী নরসিংদী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। তোমরা জানো যে বর্তমান করোনা পরিস্থিতির কারণে তোমাদের সাথে সরাসরি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। এমত অবস্থায় এই অনলাইন ক্লাসের আয়োজন। তোমাদের সাথে এর আগেও আমি জুম অ্যাপের মাধ্যমে কিছু ক্লাস নিয়েছি এবং তোমাদের একটি ভিডিও করে একটি সাজেশন দিয়েছি। আশা করি তোমরা সেগুলো অনুসরণ করতেছো। তো তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা যাওয়ার আগে আমরা কিছু ছবি দেখে তা নির্ণয় করার চেষ্টা করি। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে এখানে প্রথম ছবিটাতেই যে এখানে কিছু মানুষকে লাল, নীল, হলুদ ইত্যাদি বর্ণের রঙের মাধ্যমে একটা বিভক্তি করার প্রক্রিয়া দেখানো হয়েছে। দ্বিতীয় ছবিটিতেও এখানে একটা মানুষকে স্তরায়িত করার চেষ্টা করা হয়েছে। তৃতীয় ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে লোয়ার ক্লাস, ওয়ার্কিং ক্লাস, লোয়ার মিডল ক্লাস, আপার মিডল ক্লাস ইত্যাদি বিভিন্ন শ্রেণীর এখানে আমরা ধারণা পাচ্ছি। আর এই চতুর্থ ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে ঐতিহ্যবাহী ভারতীয় সমাজে জাতিবর্ণ প্রথার একটা নমুনা, সেটা যেখানে 4টি ভাগে বিভক্ত করার প্রক্রিয়া দেখানো হয়েছে। সর্বশেষ ছবিটিতেও তোমরা কিন্তু এখানে একটা স্তরায়িত একটা জনসংখ্যার একটা স্তরায়িত ধারণা তোমরা সেখান থেকে পাচ্ছ। তাহলে আজকে বুঝতে পারছো সেটা কি পড়াতে যাচ্ছি। তাহলে সেটা হলো সামাজিক স্তরবিন্যাস ও গতিশীলতা। তোমাদের ষষ্ঠ অধ্যায়ে এই চ্যাপ্টারটি আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো আজকে দেখা যাক আমরা কি পড়বো এই ক্লাস থেকে, ক্লাসের মাধ্যমে কি জানতে পারবো। তো আজকের এই ক্লাস থেকে আমরা যা জানতে পারবো সেগুলো হচ্ছে স্তরবিন্যাস কি, সামাজিক স্তরবিন্যাস কি, সামাজিক স্তরবিন্যাসে মার্ক্সীয় তথ্য যেটাকে আমরা কনফ্লিক্ট থিওরি ও বলে থাকি সেটা কি, সেটা সম্পর্কে ধারণা নেব। তো শুরুতে আসা যাক যে স্তরবিন্যাস কি। আমরা জানি যে স্তরবিন্যাস আক্ষরিক অর্থে কোনো কিছুকে স্তরে স্তরে সাজানো। আবার যদি আরেকটু ভালো করে বলতে চাই যে সমবৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করা বা বিভাজন করার প্রক্রিয়াটাই মূলত স্তরবিন্যাস। তাহলে আমরা যদি এক কথায় বা সহজ কথায় বলতে চাই তাহলে সেটা হলো কোনো কিছুকে সমবৈশিষ্ট্যের ভিত্তিতে স্তরে স্তরে সাজানোর প্রক্রিয়াকেই সামাজিক স্তরবিন্যাস বলে। অর্থাৎ এটাকে একটি মইয়ের সাথে অনেক সময় তুলনা করা হয়, কারণ আমরা জানি মইয়ের অনেকগুলো স্টেপ থাকে, নিচ থেকে উপরে 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 এভাবে অনেকগুলো স্টেপের ভিতর দিয়ে কিন্তু একটা ধাপ থেকে আরেকটা ধাপে অতিক্রম করি। তো সেটাও একটা স্তরবিন্যাসের সেই নমুনার সাথে আমরা তুলনা করতে পারি। তাহলে আমরা এখন দেখব যেটা কি স্তরবিন্যাসের উৎপত্তিগত ধারণা। আসলে স্তরবিন্যাসের উৎপত্তি হয় মূলত ভূতত্ত্বের স্ট্র্যাটা ধারণা থেকে, অর্থাৎ যা কিনা মাটির বা শিলার স্তর বোঝাতে ব্যবহৃত হয়। সেই ধারণা থেকেই সমাজবিজ্ঞানে মূলত স্ট্র্যাটিফিকেশন শব্দটি ব্যবহৃত হয়ে আসছে। তো তোমরা উপরের ছবিতে দেখতে পাচ্ছ যে এই যে এ একটা স্তর, এটাকে এটুক অন্তর্ভুক্ত করে, বি আরেকটা স্তর আমরা দেখতে পাচ্ছি বি, এই যে বি সেটা এইটুকু একটা অংশ নিয়ে গঠিত। তেমনি ভাবে তোমরা আরো কিছু সি, তারপর ডি, তারপর ই, সর্বশেষ ই, এরপর সর্বশেষ হলো এফ। এই কতগুলো বৈশিষ্ট্য এখানে তোমরা মাটির স্তর কিন্তু দেখতে পাচ্ছ। তোমরা খেয়াল করে দেখবা যে এক একটা স্তরের মাটির কিন্তু ধরন বা বৈশিষ্ট্য এক এক রকম, এবং সেই ধারণা থেকেই কিন্তু সমাজবিজ্ঞানে মানে ভূতত্ত্বে স্ট্র্যাটা বা স্তর এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। তোমরা আরেকটু দেখবা যে যে বাড়িতে যখন নলকূপ গাঁথানো হয় তখন তোমরা খেয়াল করে থাকবা যে যারা গাঁথে তারা কিন্তু মিস্ত্রিরা কিন্তু পানির সাথে যে বালি আসে সেটা দেখে কিন্তু তারা লেয়ার বা স্তর কেমন হবে সেটা কিন্তু তারা নির্ণয় করতে পারে। অর্থাৎ এই ভূতত্ত্বের এই স্ট্র্যাটা বা ধারণার মূলত থেকেই কিন্তু সমাজবিজ্ঞানে এই স্ট্র্যাটিফিকেশন শব্দটি এসেছে।
তো যাই হোক, আমরা পরের অংশে একটু দেখব। তাহলে এখন আমরা সমাজবিজ্ঞানে সামাজিক স্তরবিন্যাস বলতে আমরা কি বুঝবো, যেটাকে স্তরবিন্যাস আমরা ধারণা পেলাম। এখন সামাজিক স্তরবিন্যাস তাহলে কি হতে পারে, তোমরা একটু চিন্তা করে দেখতে পারো। তাহলে সমাজবিজ্ঞানের স্তরবিন্যাসের ধারণাগত উৎপত্তি, তাহলে তোমরা বুঝতেই পারতেছো। আমরা জানি যে উম, আহ, যেহেতু কোনো কিছুর বৈশিষ্ট্যের ভিত্তিতে স্তরবিন্যাস করা হয়, কাজেই এইখানে মূলত হলো সামাজিক বৈশিষ্ট্য বা উপাদান, এইগুলোর আলোকে যখন ব্যক্তি বা গোষ্ঠীকে আমরা উঁচু নিচু শ্রেণীতে বা উঁচু নিচু মর্যাদায় আমরা বিভক্ত করব, তখন সেটা কিন্তু সামাজিক স্তরবিন্যাস হিসাবে অভিহিত হয়ে থাকবে। কারণটা কি, বিষয়টা হলো তখন সামাজিকভাবে যেই ভেরিয়েবল বা চলকগুলো আছে, যখন একটা ব্যক্তির পেছনে তখন আমরা মানে আরোপ করা হয়, তখনই সেটা সে একটা স্তরে স্তরে পড়ে যায়। আর এইগুলো হলো আয়, সম্পদ, মেধা, পেশা, বংশ, বয়স, লিঙ্গ, ক্ষমতা, শিক্ষা, মর্যাদা এবং শ্রেণী। এসবের বৈশিষ্ট্যের ভিত্তিতেই আমরা কিন্তু সামাজিক স্তরবিন্যাসের ধারণা লাভ করে থাকি। এবার কিছু আরো ধারণা, সমাজবিজ্ঞানী স্তরবিন্যাসের ধারণা আর একটু দেখি। তাহলে এই যে উপরোক্ত বৈশিষ্ট্যের যে উপাদান বা বৈশিষ্ট্য, সামাজিক বৈশিষ্ট্যের আলোকে কিন্তু আমরা এইভাবে বলতে পারি যে সামাজিক স্তরবিন্যাস হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজের ব্যক্তি গোষ্ঠীকে মর্যাদা, শ্রেণী ও অন্যান্য আরো বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন স্তরে বিন্যস্ত করা হয়। আমরা যদি এটাকে অন্য কথায় বলি, তাহলে বলতে হবে যে সামাজিক স্তরবিন্যাস হলো সমাজের বিভিন্ন গোষ্ঠী বা শ্রেণীর উঁচু নিচু অবস্থান বা বিন্যাস ব্যবস্থা। সুতরাং যে প্রক্রিয়ায় সমাজস্থ ব্যক্তিবর্গ ও গোষ্ঠী সমূহকে কম বেশি উঁচু নিচু মর্যাদায় বিন্যস্ত করা হয়, তাকেই মূলত সামাজিক স্তরবিন্যাস বলা হয়। এবার কিছু বিভিন্ন সমাজবিজ্ঞানীদের প্রামাণ্য সংজ্ঞা আমরা দেখব। আমেরিকান সমাজবিজ্ঞানী পি.এ. সরোকিন এর মতে সামাজিক স্তরবিন্যাস হলো একটি নির্দিষ্ট জনসমষ্টির উপর চাপিয়ে দেয়া মানুষের উঁচু নিচু ভেদাভেদ। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেইজ বলেন, সামাজিক স্তরবিন্যাস বলতে মর্যাদা অনুযায়ী স্তর বিভাগকে বোঝায়, আর এই মর্যাদাবোধের ভিত্তি হলো অর্থ, রাজনৈতিক ও পৌরোহিত্যতান্ত্রিক ক্ষমতা। সমাজবিজ্ঞানী মেরিল তার সোসাইটি অ্যান্ড কালচার গ্রন্থে বলেন, সামাজিক স্তরবিন্যাস বলতে সুযোগের অসম বন্টন ব্যবস্থাকে বোঝায়, যার অর্থ সমাজে যা কিছু ভালো, সমাজের সুযোগ সুবিধা, ক্ষমতা ইত্যাদি কতিপয় গোষ্ঠী অন্যদের তুলনায় বেশি ভোগ করে। সমাজবিজ্ঞানের স্তরবিন্যাসের আরো কিছু প্রামাণ্য সংজ্ঞা। কার্ল মার্কসের মতে উৎপাদন উপকরণের মালিকানার ভিত্তিতে মানুষে মানুষে যে ভেদাভেদ, সেটাই সামাজিক স্তরবিন্যাস। অন্যদিকে ডেভিস অ্যান্ড মুরের মতে কাজের ভিত্তিতে সমাজের মানুষের মধ্যে যে ভেদাভেদ, সেটাই সামাজিক স্তরবিন্যাস। তাহলে আমরা উপরোক্ত সংজ্ঞা এবং এর আগে দেখানো সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন যে উপাদান বা সামাজিক যে বৈশিষ্ট্য, সেগুলোর আলোকে আমরা বলতে পারি সামাজিক স্তরবিন্যাস হলো এমন একটি ব্যবস্থা যেখানে বিভিন্ন আর্থ সামাজিক, রাজনৈতিক ও অন্যান্য সুযোগ সুবিধার ভিত্তিতে সমাজে বিদ্যমান জনসংখ্যাকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়। এ পর্যায়ে দেখব আমরা যে সামাজিক স্তরবিন্যাসের দ্বন্দ্বমূলক কনফ্লিক্ট থিওরি বা মার্ক্সীয় তত্ত্ব। তোমরা জানো যে মার্ক্স তার জীবদ্দশায় লেখালেখি যত করেছেন, সেটা মূলত অর্থনীতিকে কেন্দ্র করে, অর্থকে তিনি এই জন্য মানে উৎপাদন চালিকার অন্যতম শক্তি হিসেবে দেখেছেন। তার কমিউনিস্ট ম্যানিফেস্টো বিখ্যাত গ্রন্থ, সেটার শুরুতেই তিনি কিন্তু শুরু করেছেন এভাবে যে দ্য হিস্ট্রি অফ অল হিদারতো এক্সিস্টিং সোসাইটি ইজ দ্য হিস্ট্রি অফ ক্লাস স্ট্রাগল। অর্থাৎ এই যাবৎকালে মানব সমাজের ইতিহাস হলো মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস। আর যদিও তিনি শ্রেণীকে আশ্রয় করেই তিনি দ্বন্দ্বমূলক তথ্য অবতারণা করেন বা সামাজিক স্তরবিন্যাসের তথ্য আমরা দেখতে পাই, কিন্তু তিনি কিন্তু শ্রেণীকে ওইভাবে সংজ্ঞায়িত করেন নাই। সেই অর্থে আমরা ম্যাক্স ওয়েবার একটি সংজ্ঞা দেখতে পারি যে শ্রেণী বলতে বোঝায় এমন একদল ব্যক্তি
যারা একই পরিমাণ সম্পদ ও আয়ের অধিকারী, অর্থাৎ সমান সুযোগ সুবিধা ভোগকারী জনগোষ্ঠীকে শ্রেণী বলা হয়। আবার এটাকে আরেকটু যদি আমি বাড়িয়ে বলি তাহলে বলবো যে যখন সমষ্টিকে পরিণত হয় তখন সেটা শ্রেণীতে রূপ লাভ করে। অর্থাৎ তোমরা একটা উদাহরণ হিসেবে আমরা যদি দেখি যে তোমরা ধরো কলেজে আসতেছো, রিক্সা নিয়ে আসতেছো, তো পথিমধ্যে তোমরা রিক্সার সাথে তোমাদের একটা বার্গেনিং হলো, হুম, ভাড়া ভাড়া নিয়ে হতে পারে। তো তুমি তাকে একটা চট দিয়ে দিলা, হুম, কিন্তু দেখবা যে পরের দিনই তোমরা দেখে থাকবা যে সকল রিক্সা বন্ধ হয়ে গেল। অর্থাৎ যত রিক্সাওয়ালা আছে বা রিক্সা চালায়, রিক্সা তারা কিন্তু একত্রিত হয়ে একটা মানে ব্যক্তি এখন সমষ্টিতে রূপান্তরিত হয়ে গেল। এরকম প্রত্যেকটা পেশাজীবী হোক বা বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে যখন এই বোধ আসে তখন সেটাই মানে শ্রেণী হিসেবে আবির্ভূত হবে। এক কথায় যেটা হলো ব্যক্তি সমষ্টিকে যখন রূপান্তরিত হবে সেটাই শ্রেণী হিসেবে ধরা হবে। এই জন্য আমরা বিভিন্ন শ্রেণী দেখতে পাই যেটাকে। তো মার্কস মূলত আরেকটু নির্ভর করছে যে উৎপাদন ব্যবস্থার উপর, অর্থনীতির উৎপাদন ব্যবস্থার উপর যাদের অধিকার আছে এবং নাই সেটার ভিত্তিতে কিন্তু সামাজিক স্তর বিন্যাসের ধারণাটা প্রদান করেন যেটাকে। সুতরাং মার্কসের তথ্য অনুযায়ী সামাজিক শ্রেণী বিন্যাস স্তর বিন্যাসের মূল কথা। আর সামাজিক স্তর বিন্যাসের মার্কসীয় তত্ত্বে সামাজিক শ্রেণী সমূহকে সংজ্ঞায়িত করা হয় উৎপাদন যন্ত্রের মালিকানা ও অমালিকানার ভিত্তিতে। অর্থাৎ যাদের আছে এবং যাদের নাই, যারা কাজ করে এবং যারা কাজ করায়, যারা শোষিত এবং যারা শোষক, এইসব ভিত্তিতেই কিন্তু মার্কস মূলত শ্রেণী তথা স্তর বিন্যাসকে নির্ণীত করেন। এভাবে ইতিহাসে প্রত্যেক শ্রেণী সমাজে পরস্পর বিরোধী দুটি প্রধান শ্রেণীর অস্তিত্ব স্বীকার করে নিয়েছেন যেটাকে। মার্কস এই জন্যই তিনি কিন্তু তার যে সমাজের যে ঐতিহাসিক ধরন সেখানেই কিন্তু প্রথমে এই জন্য বিভিন্ন শ্রেণীর অবতারণা করেন। আমরা এগুলো একটু দেখব, সেক্ষেত্রে তোমাদের কাজে আসতে পারে যে মার্কসীয় দৃষ্টিতে বিভিন্ন সমাজের শ্রেণী ও সামাজিক স্তর বিন্যাস কিরকম সেটাকে। যেহেতু উনি শ্রেণীকে ভিত্তি করেই সমাজকে আলোচনা করেছেন বা সমাজের গতি প্রক্রিয়া, রদবদল, শ্রেণী কাঠামো সবকিছুই কিন্তু এটাকে কেন্দ্র করেই তিনি দেখেছেন, কাজেই এটা খুব গুরুত্বপূর্ণ। তিনি শুরুতে যে আদি সাম্যবাদ সমাজ ব্যবস্থা আমরা দেখি, এটা মার্কসীয় মতে এটা শ্রেণীহীন সমাজ, এখানে সাম্যবাদ ছিল। এখানকার যে জীবনযাত্রা প্রণালী এগুলো মানে খুব সরল স্বাভাবিক ছিল বিধায় এটাকে সাম্যবাদী সমাজ হিসেবে ধরা হচ্ছে। যদিও নন মার্কসিস্ট যারা আছেন তারা মেধা, পারদর্শিতা, বয়স ভেদে স্তরায়িত ছিল ইত্যাদি, যে এটা শ্রেণী বিভাজন ছিল। হ্যাঁ, তারপর আমরা আরেকটি উৎপাদন ব্যবস্থায় দেখি, সেটা হলো দাস নির্ভর সমাজ ব্যবস্থায়। সেখানে মার্কস কিন্তু এখানে দেখো তোমরা দুইটা শ্রেণী, একটা হলো দাস মালিক আর একটা হলো দাস নিজে, দুইটা শ্রেণীর কথা বলেছেন। সামন্ত সমাজেও আমরা দেখি যে ভূস্বামী বা সামন্তপতি, তারপর পুরোহিত, একটা মধ্যবর্তী শ্রেণী পুরোহিত শ্রেণী বা সৈনিক শ্রেণী, আর একটা হলো ভূমিদাস বা কৃষক। মূলত এই দুটা 1 এবং 3, এটাই মূলত এখানে মার্কস এভাবে চিহ্নিত করেছেন যে প্রান্তিক খুব শক্তভাবে এই দুইটা শ্রেণীকে প্রত্যেক সমাজে দেখিয়েছেন যেটাকে। তারপর সবচেয়ে যুগান্তকারী যে মার্কসীয় দৃষ্টিতে আলোচনা সেটা হলো পুঁজিবাদী সমাজ নিয়ে। কারণ অতীতে যে কোনো সমাজের যে ধরন সেটার একটা উল্টো বিরুদ্ধ ধরন কিন্তু এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আমরা দেখি, বা মার্কস সেটাই স্বীকার করেছেন। সেজন্য মার্কস প্রথমেই যে শ্রেণীটা এই ক্ষেত্রে এখানে দাঁড় করিয়েছেন সেটা হলো বুর্জোয়া শাসক শ্রেণী, উৎপাদন যন্ত্রের মালিক। তারপর হলো পেটি বুর্জোয়া বা শ্রমিক শ্রেণীতে, মানে এটা আসলে বলা হয়ে থাকে যে পেটি বুর্জোয়া বা লুম্পেন প্রোলেটারিয়েট, বা সেটা না, পেটি বুর্জোয়াকে বলা হয়, যারা মূলত কিন্তু বুর্জোয়া অথবা হয় উপরের অথবা নিচের, এই দুইটা শ্রেণীতে বিলুপ্ত হয়ে যাবে, কারণ তারা সামাজিক এই যে চলমান বিবর্তন বা পরিবর্তন ধারায় তারা কিন্তু দুইটা শ্রেণীতে মার্জ হয়ে যাবে। আর সেটাই বলেন যেটা কি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো প্রোলেটারিয়েট। দেখো তোমরা এখানে এটা নাম্বারটা হয়তো 3 হবে, এখানে 3, আমি 3 করে নিয়ে দিচ্ছি। প্রোলেটারিয়েট শোষিত শ্রেণী বা শ্রমিক শ্রেণী। তাহলে বোঝাই যাচ্ছে এখানে এই দুইটা ক্লাস, এটাই সবচেয়ে মার্কস কিন্তু দেখিয়েছেন সামাজিক স্তর বিন্যাস ক্ষেত্রে। এটা হলো মূলত যারা উৎপাদন যন্ত্রের মালিক,
এবং তারা হলো লেবার পাওয়ার বিক্রি করে যারা খাটে, শ্রমিক শ্রেণী। এই দুইটা শ্রেণী এখানে তিনি দেখিয়েছেন। হ্যাঁ, মূলত এখানে চিত্রটা দেখলেও তোমরা বুঝতে পারবে এখানে তারা ক্রমান্বয়ে কাজ করে যাচ্ছে, আর মূল অংশটা কিন্তু তারা এই যে মালিক শ্রেণীর মূলত এইদিকে যাচ্ছে। অন্যদিকে মার্কস পঞ্চম আরেকটি যে সমাজতান্ত্রিক সমাজ বিকাশের ধারণায় তিনি এই যে সমাজ পুঁজিবাদী সমাজের যে বিভিন্ন সমস্যা, শোষণ, শাসক শোষিতের মধ্যে যে বিভিন্ন দ্বন্দ্ব, কনফ্লিক্ট, তাহলে সেটার ভিত্তিতে মার্কস একটা অনুমান করেছেন যে পরবর্তীতে একটা বিপ্লব প্রক্রিয়ার মাধ্যমে সেটা সমাজতান্ত্রিক সমাজ বা শ্রেণীহীন স্তরবিহীন সমাজে পরিণত হবে, যেখানে উৎপাদন যন্ত্রের মালিকানায় প্রত্যেকের ভূমিকা থাকবে। সেই সমাজকে তিনি স্তরবিহীন বা সমাজতান্ত্রিক সমাজ হিসেবে চিহ্নিত করেছেন। মানে একটা স্তরহীন বা বৈষম্যহীন অথবা সামাজিক স্তরবিহীন একটা সমাজ তিনি এখানে অনুমান করেছেন সেটাকে। তো এক্ষেত্রে সেটাকে আমরা কমিউনিজম বা বিভিন্ন ধারায় সেটাও বলতে পারি। এখানে মূল স্লোগানটা হলো যে প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং সামর্থ্য অনুযায়ী কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী রাষ্ট্রের কাছ থেকে নেবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে কাজ করতেছে, আবার রিটার্নটা কিন্তু আলটিমেটলি তার কাছে আসতেছে সরাসরি, যেটা কিন্তু এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় কিন্তু সেটা দেখি না, সেটা সরাসরি রিটার্নটা চলে যাচ্ছে কার কাছে, এই যে মালিক শ্রেণীর কাছে। তাহলে এই জায়গায় কিন্তু আমরা দুইটা একটা পার্থক্য চরম দেখতে পাই, যেটা কি। সুতরাং এই মার্কসীয় সমাজের মূল কথা হলো অর্থনৈতিক সম্পদকে, এই যে স্তরবিন্যাসের ক্ষেত্রে যেটা মার্কস বলছে যে ইকোনমিক রিসোর্সকে কেন্দ্র করে সমাজের শ্রেণী সৃষ্টি হয়, মানে শ্রেণীটাই মূলত সামাজিক স্তরবিন্যাস, সেটা কি। হ্যাঁ, সৃষ্টি হয় যার ফলশ্রুতিতে শোষণমূলক সামাজিক স্তরবিন্যাস অক্ষুণ্ণ থাকে, এবং এই শ্রেণী থাকার দরুনই সমাজে একটা শোষণমূলক সমাজ ব্যবস্থা আমরা দেখতে পাই, যেটা কি। এই জন্য মার্কস কিন্তু হম যে কি বলবো ভবিষ্যৎবাণী করছে যে এই এই যে এক ধরনের দুইটা শ্রেণীর মধ্যে একটা চরম একটা দ্বান্দ্বিক অবস্থা, চরম বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা, এই জন্যই তিনি কিন্তু এই শ্রেণী ব্যবস্থার বিলুপ্তি চেয়েছেন, যেটাকে বা তার মধ্যে শ্রেণী থাকা যাবে না, এজন্য তিনি সমাজতান্ত্রিক সমাজে সেটা কল্পনা করেছেন। এ পর্যায়ে এই জন্য আমরা আরেকটু ডিপলি জানবো মার্কসের এই তথ্য, যেহেতু উনি সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে অর্থনীতির ভিত্তিতেই তিনি মূলত স্তরবিন্যাসের ব্যাখ্যা করেছেন, কাজেই এখানে আমরা একটু দেখবো সেটাকে। এজন্য তিনি সমাজ কাঠামোকে দুইটি ভাগে বিভক্ত করেছেন। একটি হলো মৌল কাঠামো, বেস স্ট্রাকচার, যেটা হলো অর্থনীতি, প্রযুক্তি ইত্যাদি। আরেকটা হলো উপরিকাঠামো, যেটা হলো সুপার স্ট্রাকচার, তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা হলো পরিবার, রাষ্ট্র, শিক্ষা, ধর্ম, দর্শন, সংস্কৃতি ইত্যাদি বিভিন্ন, যেটাকে। আর এটা এটার উপরে এই যে উপরিকাঠামো সেটা নির্ভর করে এটার উপরে মানে মৌল কাঠামোর উপরে। মৌল কাঠামো পরিবর্তন হলে আলটিমেটলি দেখা যায় যে এখানেও পরিবর্তন অবশ্যম্ভাবী। এই জন্য মার্কস এটা নির্ভরশীল বলেছেন, পরিকাঠামোকে মৌল কাঠামোর উপর নির্ভর করেছেন সেটাকে। অর্থাৎ আমরা এটা বর্তমান চলমান করোনা পরিস্থিতির ক্ষেত্রেও আমরা দেখতে পাই। দেখো সেটা কি, অর্থনৈতিক এই যে মৌল কাঠামো, অর্থনীতি, প্রযুক্তি, এটা পরিবর্তন হলে কিন্তু এই যে সংস্কৃতি, দর্শন, শিক্ষা, এগুলোতেও কিন্তু আমরা এখন পরিবর্তন দেখতে পাচ্ছি, সেটা কি। শিক্ষা এখন হয়ে যাচ্ছে অনলাইন, সেটা কি। তো এই জন্য মার্কস মূলত অর্থনীতির উপর বেশি গুরুত্ব আরোপ করে সমাজ বিকাশের ধারণাকে তিনি পাকাপোক্ত করেছেন, সেটাকে। মার্কসের মতে অর্থনীতি সমগ্র সমাজ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই যে অর্থনীতি সেটা কিন্তু সমগ্র সমাজ ব্যবস্থাকে সেটাকে বলতেছে নিয়ন্ত্রণ করে। আর সেটা কোন সমাজ আমরা জানি, সেটা হলো পুঁজিবাদী সমাজ, যেহেতু উনি পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে নিয়েই সবচেয়ে বেশি লেখালেখি করেছেন, সেটাকে মূলত তার লেখার ব্যাকগ্রাউন্ডটাই সেটা। এবং পুঁজিবাদী সমাজে তার চূড়ান্ত রূপ লাভ করে। আমরা অন্য সমাজেও দেখি, দাস সমাজেও অর্থনীতি দেখি, এটা আমরা পরের অংশে দেখবো। হ্যাঁ, তা আমরা ভূমি ভিত্তিক যে এস্টেট ব্যবস্থা, সেখানেও কিন্তু আমরা দেখি যে অর্থনীতি একটা ভূমিকে কেন্দ্র করে সেটা হয়ে থাকে। কাজেই এখানে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় যখন এই চূড়ান্ত রূপ লাভ করে, মূলত এই সমাজে সামাজিক স্তরবিন্যাসের সবচেয়ে জটিল এবং গতিশীল আকার ধারণ করে। সবচেয়ে জটিল এবং গতিশীল যেটা, সেটা হলো পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় ধারণ করে।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমাজের বা পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা, এখানে আসলে উৎপাদন প্রণালীটা হলো যে কোনো সমাজের ক্ষেত্রে হতে পারে। মার্ক্সীয় ধারণায় সেটা যে পুঁজিবাদী এখানে খুব গুরুত্বপূর্ণ সেটা ঠিক আছে, কিন্তু এটা সেটা হতে পারে। উৎপাদন প্রণালী বলতে তাহলে আমরা কি বুঝি সেখানে? এইখানে উৎপাদন প্রণালী হলো একটা সমাজের সার্বিক সামষ্টিক উৎপাদন প্রক্রিয়ার ধরন, সেটাকে উৎপাদন প্রণালী বলা হয়ে থাকে। যেমন আমরা যদি বলতে পারি যে দাস প্রথা বা দাস সমাজ নির্ভর একটা উৎপাদন প্রণালী, অথবা কৃষিভিত্তিক যে এস্টেট বা সামন্ত প্রথা, সামন্ত সমাজ, সেটা একটা উৎপাদন প্রণালী। আদি সাম্যবাদ, যেখানে কোনো কিছু ওইভাবে ছিল না বা ওইভাবে ধরা হতো না স্তর বিন্যাসের ক্ষেত্রে, সেটা একটা উৎপাদন প্রণালী হতে পারে। হ্যাঁ, কাজেই এটা কিন্তু প্রত্যেকটা সমাজের ক্ষেত্রে একটা উৎপাদন প্রণালী থাকে। সমাজের কিভাবে সেটা উৎপাদন প্রক্রিয়ায় সেটা সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। আর উৎপাদন প্রণালী দুইটি উপাদানের ভিত্তিতে গঠিত, সেটা হলো উৎপাদনের উপায় আর একটা হলো উৎপাদন সম্পর্ক। খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সব সমাজের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় এসে কিভাবে এটা মানে সবচেয়ে বেশি মানে আমি বলবো যে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করে মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে, সেটা আমরা দেখব কি। তাহলে উৎপাদনের উপায় হলো একটা সোসাইটি বা সমাজে মানে কোন প্রক্রিয়ায় কোন পদ্ধতিতে কোনো কিছু উৎপাদন করবে, সেটা হতে পারে প্রযুক্তি নির্ভর অথবা শ্রম, দুটারই খুব সংমিশ্রণ এখানে সেটা থাকবে। আর উৎপাদন সম্পর্ক হলো হোল উৎপাদন প্রণালীর যে একটা পারিপার্শ্বিক সম্পর্ক, সেটাকে বোঝাবে। এটা হতে পারে মালিক উৎপাদক মালিক শ্রেণীর শ্রমিক শ্রেণীর সাথে সম্পর্ক, হতে পারে মালিক শ্রমিক এবং তার উৎপাদিত প্রোডাক্টের সাথে সম্পর্ক, হতে পারে সেটা উৎপাদনের উপায়ের সাথে সম্পর্ক, প্রযুক্তির সাথে সম্পর্ক। একটা শ্রমিকের সার্বিক সম্পর্কের আদলেই সেটা কিন্তু উৎপাদন সম্পর্ক বলা হয়। আর এটা পুঁজিবাদী বা প্রত্যেকটা সমাজে সেটা কিন্তু ছিল। দেখা যায় যে মার্ক্স যেহেতু আহ শ্রেণী বিভক্তির সমাজ শ্রেণীর মাধ্যমে দেখিয়েছেন, কাজেই প্রত্যেকটা সমাজেই কিন্তু আমরা এটা একটা শোষণমূলক উৎপাদন সম্পর্ক আমরা দেখে থাকি। হুম। আর উৎপাদনের উপায়টা আমরা আগেই বলেছি যে এটা দুটা ভাবে গঠিত, একটা প্রযুক্তি আর একটা শ্রম, দুইটার সমন্বয়ে গঠিত। এখন আমরা যদি বলি যে হ্যাঁ, এখানে তোমাদের যদি বলি যে দাস দাস সমাজে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই যে দাস উৎপাদন প্রণালী বা সমাজ ব্যবস্থায় সেটা উৎপাদনের উপায়টা কি ছিল? এখানে কিন্তু প্রযুক্তি সেভাবে ছিল না। তাহলে শ্রম আর শ্রম, তুমি যদি বলো সামন্ত, কৃষিভিত্তিক সামন্ত সামন্ত সমাজের কথা বলো, তাহলে সেই জায়গায়ও দেখা যাবে যে এখানে এই প্রযুক্তির ব্যবহারটা এত বেশি ছিল না, শুধু শ্রম আর মালিকের সম্পর্কটাই সবচেয়ে জোরালো ছিল। কিন্তু যখন তুমি পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় এসে দেখবা, তখন কিন্তু এটা একটা যুগান্তকারী পরিবর্তন, সেটা হলো এখানে প্রযুক্তির বিপ্লব ঘটে থাকে। মানে এই যে উৎপাদন সম্পর্ক, শোষণমূলক উৎপাদন সম্পর্ক, মালিকের সাথে শ্রমিকের যে সম্পর্কগুলো, সেগুলো মূলত এই জায়গায় এসে একটা ব্যাপক থেকে ব্যাপকতর রূপ লাভ করে। হ্যাঁ, সম্পর্কটার ক্ষেত্রে, উৎপাদন প্রণালীর ক্ষেত্রে, কারণ এখানে প্রযুক্তি এবং শ্রম দুইটাই কিন্তু এখানে অ্যাড হচ্ছে, প্রযুক্তি প্লাস শ্রম দুইটাই কিন্তু এখানে অ্যাড হয়ে উৎপাদন প্রণালীতে যাচ্ছে সমাজ ব্যবস্থায়, পুঁজিবাদী সমাজ ব্যবস্থায়। আর মার্ক্স এই দুইটা সম্পর্ক থেকে শুরু করে হোল উৎপাদন প্রণালী প্রক্রিয়ায় যে বৈষম্যমূলক উৎপাদন সম্পর্ক বিদ্যমান, সেটার আলোকেই কিন্তু এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থাটা ধ্বংস চেয়েছেন বা মানে এটা বিলুপ্তি ঘটবে এবং পরবর্তীতে একটা সামন্তবাদী সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হবে, সেটার আলোকে তিনি বলেছেন। তিনি কিন্তু খালি উৎপাদন প্রণালী হোল প্রণালীর সাথে সেটা কিন্তু সীমাবদ্ধ থাকে নাই। এই যে এখানে কিন্তু তিনি দেখিয়েছেন যে শ্রমিকের সাথে প্রযুক্তি সম্পর্ক, কারণ এর আগে আমরা যেটা বলছি দাস সামন্ত, সেখানে শ্রম আর এখানেও ছিল শ্রম, মানব শ্রম দুইটা মিলে, এটার সাথে কোনো কখনোই সাংঘর্ষিক ছিল না। হ্যাঁ, কিন্তু পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় এসেই কিন্তু একটা সাংঘর্ষিক হয়ে গেল, কারণ এটা হলো প্রাণ শ্রম আর এটা হলো প্রযুক্তি নিষ্প্রাণ, এই দুইটার একটা সাংঘর্ষিক কিন্তু আমরা দেখতে পাই। মার্ক্স কিন্তু সেই জায়গা থেকে তার এলিয়েনেশন থিওরি, থিওরি অফ এলিয়েনেশন, হ্যাঁ, সেই তথ্য দেন যেটা কি, হ্যাঁ, কারণটা কি, তখন কিন্তু শ্রম মালিকের সাথে শ্রমের সম্পর্ক, আগের উৎপাদনগুলোটা ছিল কি যে শ্রমিক মালিকের সম্পর্ক, সেটা কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে শ্রমের সাথে আবার প্রযুক্তির সম্পর্ক, কারণ দুইটা বিরুদ্ধ।
প্রযুক্তি হলো এরকম একটা যন্ত্র কৌশল যেটা ব্যক্তি একটা প্রাণ এবং নিষ্প্রাণের একটা একটা বিরুদ্ধ ধারণা এখানে কিন্তু এই জায়গায় আবর্তিত হয়। মার্কস এই জন্যই তিনি এই ব্যবস্থার তিনি এলিয়েনেশন থিওরি অফ এলিয়েনেশনের তত্ত্ব বিচ্ছিন্নতাবাদ তত্ত্ব কিন্তু আবর্তন করেন। তো যাই হোক ওই দিকে আর আমি যাব না, এটা পরে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় দেখা যাচ্ছে যে হোল উৎপাদন প্রণালীটা এভাবেই রূপান্তর লাভ করে। আর এই জন্যই মার্কস যেহেতু এখানে প্রযুক্তির একটা বড় আর এই উৎপাদন মিনস অফ প্রোডাকশনটা কার হাতে থাকে, এই যে মিনস অফ প্রোডাকশনটা সেটা পুরোটাই থাকে মালিকের কাছে। মালিক, হ্যাঁ মালিক। এখানে মালিক হওয়ার দরুন যেটা হলো এখানে দুইটা শ্রেণী ক্রমই নিষ্পেষিত হচ্ছে। একটা শ্রেণীর আয় বাড়ছে ক্রমান্বয়ে অধিকারে, আরেকটা শ্রেণী নেহাতি জীবনযাপনের জন্য যে জীবিকা সেটা পাচ্ছে, আয় কমছে সেটা। আমরা এখন বর্তমানে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স দেখলেও সেটা ধরতে পারি। কারণ দেখা যায় যে প্রতি 1% লোকের আয় সেটা হয়ে যাচ্ছে 99% লোকের আয়ের সমান। কাজেই সে জায়গায় আমরা দেখি যে তাদের আয় কত পার্সেন্ট হারে বাড়ে আর শ্রমিক শ্রেণীর আয় কত পার্সেন্ট হারে কমে সেটা। তাহলে বুঝতে পারতেছে এখানে কত শোষণমূলক সমাজ ব্যবস্থা বিদ্যমান। আর মার্কস এই জায়গায় কিন্তু দেখছে যে আরেকটা শ্রেণী পেটি বুর্জোয়ার কথা বলেছেন। তিনি বলেছেন যে এই যে একটা কম্পিটিশন, অসম কম্পিটিশন, এখানে পেটি বুর্জোয়া কিন্তু হয় উপরের শ্রেণীতে না হয় নিচের শ্রেণীতে মার্জ হয়ে যাবে, কারণ সে এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। হ্যাঁ, তো যেটা মার্কস আলটিমেটলি বলেছেন যে এটা ওয়ার্কিং ক্লাসেই পরিণত হবে এই প্রতিযোগিতায় টিকে না থাকার দরুন যেটাকে। তো মার্ক্সীয় দ্বন্দ্বের বা কিছু আমরা একটু সমালোচনা অনেকেই করে থাকেন, সেটা আমরা একটু দেখি। এই তত্ত্বে পুঁজিবাদ ভেঙে একটি শ্রেণীহীন সমাজতান্ত্রিক সমাজের কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। আসলে বাস্তবে সমাজ ব্যবস্থায় যদিও রাশিয়া ভেঙে পুঁজিবাদ থেকে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা উত্তরণ ঘটেছে, চায়না যদিও এখনো তাদের খোলসটা সমাজতান্ত্রিক, কিন্তু ভিতরের সবকিছুই পুঁজিবাদের ধারণায় চলছে। কাজেই দেখা যায় যে সেটা বাস্তবে কিন্তু আসলে ওই পর্যায়ে সেটা ঘটে নাই বলা যায়, বা এটা পুঁজিবাদের যে সীমাবদ্ধতা কিছু কিন্তু তারা উতরিয়ে ফেলছে। অর্থাৎ যে যে জায়গাগুলো সংকট ছিল সেটা কিন্তু পুঁজিবাদ তার পুঁজি এবং প্রযুক্তির কৌশলে সেটা কিন্তু তারা মিটিয়ে ফেলছে। তাছাড়া শ্রেণীহীন সমাজ ও অকল্পনীয়, যেটা কি কল্পনীয় নয়, যেটা অকল্পনীয়। মার্ক্স শ্রেণী সম্পর্কে বলতে গিয়ে কেবল দুটি প্রান্তিক শ্রেণীর মালিক শ্রেণী শ্রমিক শ্রেণীর উপর গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় ম্যানেজারিয়াল ক্লাসের কথা মার্ক্স স্বীকার করে না। এখানে অনেকে এটা সমালোচনা করে থাকে যে আসলে এই দুইটা শ্রেণী আছে, কিন্তু দেখা যায় যে পুঁজিবাদ যে প্রযুক্তির দিক থেকে যেভাবে আপগ্রেড হচ্ছে সে জায়গায় কিন্তু এগুলোকে টিকে রাখার জন্য যেটাকে আমরা বলি সিইও, বড় বড় যে কর্মকর্তা, হ্যাঁ এমবিএ ডিগ্রিধারী বা হোল মেকানিজমটা যার হাতে থাকে তাকে বলা হচ্ছে। তার ভূমিকাও কিন্তু অনেক সময় দেখা যায় খুব যুগান্তকারী ভূমিকা এখানে চলে আসে। এছাড়াও তিনি আবার দেখিয়েছেন তিনি সমাজকে এককেন্দ্রিক অর্থনীতির ভিত্তিতে ব্যাখ্যা প্রদান করেছেন। মানে মার্কস মূলত অর্থনীতিকে প্রাধান্য দিতে গিয়ে তিনি কিন্তু অন্যান্য উপাদানের প্রতি এত নজর দিতে পারেন নাই, যেমনটা ম্যাক্স ওয়েবার এই সামাজিক স্তরবিন্যাসে দিয়েছেন। তিনি কিন্তু খালি অর্থনীতিই না, তাছাড়াও এই যে পদমর্যাদা, ক্ষমতা, প্রতিপত্তি মানে পাওয়ার, প্রেস্টিজ এবং স্ট্যাটাস ইত্যাদির ভিত্তিতেও কিন্তু সামাজিক স্তরবিন্যাসের ভূমিকা রাখে তিনি ব্যাখ্যা করেন। উদাহরণ হিসেবে আমরা যদি বলি, দেখুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, এখন তার বেতন, এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানির বেতন, তার বেতন কিন্তু 4-5 গুণ বেশি হতে পারে। অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতির থেকেও 4-5 গুণ বেশি বেতন কিন্তু পেতে পারে, কিন্তু মর্যাদা বা মর্যাদার দিক থেকে কিন্তু সে রাষ্ট্রপতির উপরে যেতে পারে না। কাজেই উনি কিন্তু এই স্তর বিন্যাসের উপরেই অবস্থান করবে। মানে ওয়েবার সেটাকে একটু মডিফাই করে এই শব্দগুলো পদমর্যাদা, ক্ষমতা, প্রতিপত্তি এই শব্দগুলো ব্যবহার করে তিনি কিন্তু স্তর বিন্যাসের ধারণাটা ব্যাখ্যা করেন সেটাকে। তো যাই হোক, এই হলো মার্কস। আমরা জানি মার্ক্সীয় তত্ত্ব অনেক সমালোচনা আসবে, কিন্তু মার্কস তার লেখনী কিন্তু পুঁজিবাদের একদম যেটা স্ক্যান করে দেখিয়ে দিয়েছেন সেটাকে কোথায় সমস্যা কিভাবে হচ্ছে। এই জন্যই মার্ক্সীয় অবদান সমাজবিজ্ঞানে বলা হয়ে থাকে যে 80% 20%, অর্থাৎ 80% মার্ক্সের অবদান কিন্তু এখানে বলা যায় যে সমাজবিজ্ঞানের, হ্যাঁ, বা 70-30 হতে পারে, কিন্তু আলটিমেটলি তার নিঃসন্দেহে তার যে লেখনী সেগুলো কিন্তু সামাজিক ব্যাখ্যা বিশ্লেষণে খুবই যুগান্তকারী প্রভাব নিয়ে আসে সেটাকে।
তো তোমাদের আজকে এই পর্যন্তই। আজকে যদি তোমাদের এই কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, ইনবক্সে বা তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমার সাথে যোগাযোগ রাখতে পারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝেছো। হ্যাঁ, তো তোমাদের সবাইকে এত আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ মনোযোগ দিয়ে আমার সাথে ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তো পরবর্তী ক্লাসে তোমরা আমি যে সাজেশন দিয়েছি সেটার ভিত্তিতে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।